যে লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে, এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম, এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা 300-র কাছাকাছি রান করেছি, 300-র উপরে এক ম্যাচে রান করেছি, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর, নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরেও অনেক আস্থায় রেখেছিলাম, অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে দলে রাখিনি লাস্ট ম্যাচটাতে। তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই, এক। সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের, যেহেতু আপনারা জানেন ইন্টারাকশন হয়, যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন। সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে হবে। কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে, আমাদেরও অ্যানালিস্ট আছে, বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে লিটন দাসের এগেনস্টে, সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে লিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত করে গেছেন, সামনে আমাদের অনেক খেলা আছে, এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতাতম জায়গাগুলোকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে। তো আমার মনে হয় যে এই লিটন দাস যে বয়সে তিনি আছেন, তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে। তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা, শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন, আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট, তার ওয়াগন হুইল যদি দেখেন অনেক জায়গা থেকে তার রান আসছে না, সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা, সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা, দ্যাটস ইট। সাকিব ইস্যুটা আসলে আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট বলেছিল যে কেউ রিটায়ার না করলে, যেমন তামিমের ইস্যুতে এবং ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল। তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে, তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফ্যাসিসটা দিইনি। আমি কথাটা বলেছিলাম, ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গা থেকেই ক্লিয়ারেন্সগুলো চাই, যে ফিটনেস, কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি। তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত আপনি যে দ্বিতীয় প্রশ্নটা বললেন যে ফার্দার যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। যদি আমাদের নামে দলে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে হয়তো আরও ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারতাম, কিংবা বোর্ডের থেকে আমি আরও ক্লিয়ারলি উত্তর নিতে পারতাম।
আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয়, নিকট ইতিহাসটা আরও বেশি দেখা হয়। আমি তো আগেই বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে, সবগুলো ম্যাচেই রান পেয়েছি, দুটো ম্যাচে ক্লোজ টু 300 পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে। সাচ এ গুড উইকেট ছিল সেন্ট কিটসে। একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেল করে যায়, দেন ইটস টু ডিফিকাল্ট টু কিপ কনফিডেন্স অন হিম অন দ্যাট সিচুয়েশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন। সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে, দ্যাটস ট্রু, ইন্ডিয়ার সঙ্গে, বাট আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাওয়ালপিন্ডিতে। এবং রাওয়ালপিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই, ইটস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। স্পেশালি 2023-এ নিউজিল্যান্ড এখানে যে ম্যাচটা খেলেছে, আপনি দেখেছেন 336 রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে, 337 রান পাকিস্তান করেছে। টপ অর্ডারেই রান করে ফেলেছে, দুই দলেরই টপ অর্ডার রান করেছে। সো দ্যাট ইটস ইম্পর্ট্যান্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে। আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি, যেখানে এত বড় রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে। বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে, সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজে। ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতে আছে। উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান যদি আমাদের চেজ করতে হয় কিংবা আগে বোলিং করতে হয়, কাউকে আটকাতে হয়, আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল, বিসাইড মানে ব্যাটিংটা সবসময় থাকে এই টুর্নামেন্টের মধ্যে। আর লেফট রাইটের ব্যাপারটা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি অপোজিশনের কি সুবিধা হলো বা কী অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই, তারাই এটা মোকাবেলা করবে। আর এটা অনুমে যে 1, 2, 3 হয়তো আপনার বাঁহাতি খেলোয়াড় হয়ে যাবে, কারণ একজন বাঁহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন, যিনি নাকি আমরা 3টা ওপেনার নিয়েছি, 2জন ওপেন করবে। আর আপনি তো লক্ষ্য করেছেন কোনো একটা সময় আমরা 5জন ওপেনার বাঁহাতি একসঙ্গে খেলেছি, আই মিন ইন টেস্ট ম্যাচে ডিফারেন্ট ফর্মেট হলেও। সো দ্যাট আমার মনে হয় যে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমার মনে হয় যে আমি যদি মনে করি আমার এই 3টা বাঁহাতি ব্যাটসম্যান কিংবা 3টা ডানহাতি ব্যাটসম্যান সবচেয়ে বেশি এফেক্টিভ হবে দলের জন্য, কার্যকর ভূমিকা রাখতে পারবে, সো দ্যাট আমরা তখন সেই জায়গাটাতেই অবস্থান নিতে চাই। আচ্ছা।